ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেঙ্গল স্টাডি। এই ভিডিওতে আমি তোমাদের বোঝাবো তোমাদের যে বায়ুমণ্ডলের 6টি স্তর সম্পর্কে যে আমি দেখাচ্ছিলাম, সেই 6টি স্তরের আর বাকি যে 4টি স্তর সেগুলি কিন্তু বাকি ছিল। সেই স্তরগুলি সম্বন্ধে আমি আজকে বলবো। তো কালকে তোমাদের আমি বলেছি যে স্ট্রেটোস্ফিয়ারের 20 থেকে 30 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত যে অঞ্চল, সেই অঞ্চলকে কি বলা হয়? ওজোন স্তর বলা হয়। তো এই ওজোন স্তর সম্পর্কে আমরা জানবো যে ওজোন স্তর কি, ওজোন স্তরের কাজ কি। তো ওজোন স্তর আমাদের পৃথিবীর যে বায়ুমণ্ডল রয়েছে, এই যে পৃথিবীর বায়ুমণ্ডল, এই পৃথিবীর বায়ুমণ্ডল যে স্ট্রেটোস্ফিয়ার, সেই স্ট্রেটোস্ফিয়ারের 10 কিলোমিটার বিস্তৃত অঞ্চলকে কি বলা হয়? ওজোনস্ফিয়ার বা ওজোন স্তর বলা হয়। তো এই ওজোন স্তরে ওজোন গ্যাস ঘনীভূত অবস্থায় থাকে। তোমরা কি গ্যাস থাকে? ওজোন গ্যাস। ওজোন গ্যাসের সংকেত হচ্ছে O3। এই O3 গ্যাস ওজোন স্তরে ঘনীভূত অবস্থায় থাকে এবং এই স্তরে আছে বলে আমাদের পৃথিবীতে যে সূর্যের যে অতিবেগুনি রশ্মি, আলট্রাভায়োলেট যে ক্ষতিকর রশ্মি, সেই রশ্মি আমাদের পৃথিবীতে কিন্তু এসে পৌঁছায় না। এখানে যদি আমরা সূর্যকে আঁকি, তাহলে সূর্য থেকে যে আমাদের 3টি রশ্মি আসে, UVA, UVB, UVC। তো এদের মধ্যে UVC হচ্ছে ক্ষতিকারক রশ্মি। এই UVC আমাদের পৃথিবীতে এসে পৌঁছায় না এই ওজোন স্তর আছে বলে। তো আরেক কথায় বলা যায়, এই ওজোন স্তরকে পৃথিবীর রক্ষা কবচও বলা হয়। তো এই হলো আমাদের ওজোন স্তর বা ওজোনস্ফিয়ার। এই ওজোনস্ফিয়ার সম্পর্কে আরও তোমাদের পরীক্ষায় প্রশ্ন থাকে যে ওজোন স্তর কীভাবে সৃষ্টি হয়, আর বর্তমানে আমাদের ওজোন স্তর ধ্বংস হচ্ছে কিভাবে। এর থেকেও তোমাদের মাধ্যমিকে 2 থেকে 3 নম্বরের তোমাদের কিন্তু প্রশ্ন এই ওজোন স্তর থেকে আসে। মেসোস্ফিয়ার, এই মেসোস্ফিয়ার সম্পর্কে আমরা পড়ব। কি সম্পর্কে? মেসোস্ফিয়ার। তো মেসোস্ফিয়ার হচ্ছে বায়ুমণ্ডলের 3য়তম স্তর। এই স্তর 50 থেকে 80 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত থাকে। 50 থেকে 80 কিলোমিটার পর্যন্ত মেসোস্ফিয়ার বিস্তৃত থাকে বায়ুমণ্ডলে। তো এই স্তরে আমাদের বিশেষ কিছু পড়ার কিছু নেই। এই স্তরে যে টেম্পারেচার, এই স্তরের টেম্পারেচার প্রায় -95 ডিগ্রি সেলসিয়াস থাকে। এই স্তরের টেম্পারেচার বা উষ্ণতাটা কত থাকে? -95 ডিগ্রি সেলসিয়াস। তাই এই স্তরকে শীতলতম স্তর বলা হয়। কি বলা হয়? শীতলতম স্তর বলা হয়। কোন স্তরকে? এই মেসোস্ফিয়ারকে বলা হয় শীতলতম স্তর। আর এই মেসোস্ফিয়ারের উপরের স্তরকে বলা হয় মেসোপজ। তোমাদের মাধ্যমিক পরীক্ষায় দেওয়া থাকে, শর্ট প্রশ্ন দেওয়া থাকতে পারে যে মেসোপজ কি। তো মেসোস্ফিয়ারের উপরের স্তরকে মেসোপজ বলা হয়। আর শর্ট প্রশ্ন থাকে যে বায়ুমণ্ডলের কোন স্তরকে শীতলতম স্তর বলা হয়। তো এখানে তোমরা বলবে যে মেসোস্ফিয়ারকে বায়ুমণ্ডলের শীতলতম স্তর বলা হয়। এরপর তোমাদের যে 4 নম্বর যে স্তর রয়েছে থার্মোস্ফিয়ার। এই থার্মোস্ফিয়ার তোমাদের একটু বেশি ইম্পর্টেন্ট রয়েছে। এখান থেকে প্রায় প্রশ্ন মাধ্যমিক পরীক্ষায় আসতে পারে। তো এই থার্মোস্ফিয়ার সম্পর্কে এরপরে আমি বলবো যে থার্মোস্ফিয়ার কত কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডলে বিস্তৃত রয়েছে, এই থার্মোস্ফিয়ারে কি কি কাজ আমাদের হয়। থার্মোস্ফিয়ার তোমাদের বায়ুমণ্ডলের 80 থেকে 500 কিলোমিটার পর্যন্ত যে বিস্তৃত অঞ্চল, তাকে আমরা কি বলি? থার্মোস্ফিয়ার বলে থাকি। তো বায়ুমণ্ডলের এই স্তরে বাতাস নেই। এই স্তরে কোনো বায়ুমণ্ডলের যে উপাদান, বিভিন্ন গ্যাস, সেই গ্যাসগুলি এই স্তরের মধ্যে প্রায় কম পরিমাণে থাকে বা নেই বললেই চলে। সেই কারণে আকাশকে
নীল দেখায়, সেই কারণে আকাশকে নীল দেখায়। আর কি এই থার্মোস্ফিয়ারের যদি আমরা দেখি তাহলে পৃথিবীর আমাদের এদিকে চারিদিকে বায়ুমণ্ডল রয়েছে। এই বায়ুমণ্ডলের 80 থেকে 500 কিমি বিস্তৃত যে এরিয়া, সেই এরিয়াটাকে থার্মোস্ফিয়ার বলা হয়। তো এই 80 থেকে 500 কিলোমিটার যে এরিয়া রয়েছে, যে চৌড়া পুরো একটা এরিয়া রয়েছে, এই এরিয়ার নিচের অংশে তোমাদের কি থাকে, কিছু ধূলিকণা বা ছোট ছোট বায়ুর কণা উপস্থিত থাকে। এই নিচের ভাগে থার্মোস্ফিয়ারের নিচের অংশে কি থাকে, কিছু ধূলিকণা বা কিছু গ্যাসীয় উপাদান থাকে, যেগুলি এই আলট্রাভায়োলেট, এই অতিবেগুনি রশ্মির প্রভাবে, যেগুলি আমাদের অতিবেগুনি রশ্মি এই ওজোন স্তর পর্যন্ত আসে। তো তাহলে থার্মোস্ফিয়ার যে স্তরটা, সেটা পুরোটা ভেদ করে আসছে অতিবেগুনি রশ্মি। তাহলে এই অতিবেগুনি রশ্মি এই স্তরের, এই থার্মোস্ফিয়ারের যে নিচের অংশে বায়ুকণা বা ছোট ছোট এরকম ধূলিকণা থাকে, সেগুলিকে কি করে, এরকম ছোট ছোট ধূলিকণা সেগুলিকে আয়নিত করে কিসে, ধনাত্মক অথবা ঋণাত্মক, এই দুটি আয়নে এই ধূলিকণাগুলিকে আয়নিত করে বলে, এবং সেই আয়নগুলি কি এই স্তরের মধ্যে ঘোরাঘুরি করে। সেই কারণে এই থার্মোস্ফিয়ারকে আয়নোস্ফিয়ারও বলা হয়। তো এই স্তরের থেকে কি তোমাদের এখান থেকে প্রশ্ন থাকে, যে দেওয়া থাকতে পারে যে কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়, তাহলে তোমরা বলতে পারো এই থার্মোস্ফিয়ারে মেরুজ্যোতি দেখা যায়, থার্মোস্ফিয়ারে মেরুজ্যোতি দেখা যায়। আর একটা কি, এই স্তর আছে বলে আমরা রেডিওতে শুনতে পাই, এই স্তর আছে বলে আমরা রেডিওতে শুনতে পাই। ধরে নাও তুমি তোমার গ্রামে রেডিও অন করেছো, তোমাদের পৃথিবীর, এই যে পৃথিবীর উপরে এখানে ধরো তোমাদের গ্রাম, এবং আমাদের যে রেডিও যে স্টেশন, সেটা এখানে ধরে নাও কলকাতা, এখানে রেডিও স্টেশন। তো রেডিও স্টেশন থেকে রেডিওর যে সেই কিন্তু কি করা হয়, ছাড়া হয়। যে বিভিন্ন হার্জ, আমাদের যে রেডিওর যে আমরা শুনি শব্দ আমাদের হার্জ হিসাবে কাজ করে। তাহলে এই হার্জের যে রশ্মি, সেই রশ্মি আমাদের কি হয়, পৃথিবীর উপরের দিকে যায়, পৃথিবী থেকে উপরের দিকে। এবং এই যে থার্মোস্ফিয়ার, এই থার্মোস্ফিয়ারে যে ছোট ছোট কণা আয়নিত হয়ে থাকে, সেই কণাগুলি দ্বারা সেই রশ্মি বা সেই রেগুলি প্রতিফলিত হয়ে আবার পৃথিবীর দিকে ফিরে আসে। ফলে আমাদের যে রেডিও, সেই রেডিও কি হয়, সেই রেডিওর যে আমাদের অ্যান্টিনা, সেই অ্যান্টিনাতে কি করে, সেই সিগন্যাল আমাদের ক্যাচ করে। তার ফলে আমরা রেডিওতে বিভিন্ন যে আমাদের, তোমরা দেখেছো যে যেমন 93.5 FM এই ধরনের, বা 100.8 FM এই ধরনের, যে তো এই যে 100.8, 93.35 এগুলি হচ্ছে কি হার্জের হচ্ছে কি একটা মান, যে আমাদের শব্দের যে একটা গতিবেগ, সেই গতিবেগের মান, সেই হিসাবে আমাদের বিভিন্ন চ্যানেল রয়েছে। তো এইভাবে আমরা রেডিওতে শুনতে পাই। তো আমরা রেডিওতে শুনতে কেন পাই, এই থার্মোস্ফিয়ার আছে বলে আমরা রেডিওতে শুনতে পাই। আর এই স্তর থেকে তোমাদের একটা প্রশ্ন থাকে যে মেরুজ্যোতি কোন স্তরে দেখতে পাওয়া যায়। তো মেরুজ্যোতি তোমাদের এই থার্মোস্ফিয়ারে দেখতে পাওয়া যায়। আর এই থার্মোস্ফিয়ারের আরেক নাম হচ্ছে কি, আয়নোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারের আরেক নাম হচ্ছে আয়নোস্ফিয়ার। আর এই স্তরের বিস্তৃত অঞ্চল কতটা, 80 থেকে 500 কিলোমিটার এই অঞ্চল বিস্তৃত। তো এরপরে যে স্তর তোমাদের রয়েছে এক্সোস্ফিয়ার, এই এক্সোস্ফিয়ার সম্পর্কে আমরা পড়ব। তো তোমাদের এই এক্সোস্ফিয়ার 500 থেকে 750 কিমি, বায়ুমণ্ডলের 500 থেকে উপর দিকে 500 থেকে 750 কিমি পর্যন্ত যে বিস্তৃত অঞ্চল, এই অঞ্চলকে আমরা কি বলি, এক্সোস্ফিয়ার বলি। এই স্তরের টেম্পারেচার 1200 ডিগ্রি থেকে 1600 ডিগ্রি সেলসিয়াস থাকে। এই স্তরের উষ্ণতা 1200 ডিগ্রি সেলসিয়াস থেকে 1600 ডিগ্রি সেলসিয়াস থাকে। তাই এই স্তরকে উষ্ণতম স্তর বলা হয়। আমাদের যে 6টি স্তর রয়েছে, সেই 6টি স্তরের মধ্যে এই স্তরের টেম্পারেচার সব থেকে বেশি,
তাই এই স্তরকে উষ্ণতম স্তর বলা হয়। আর এখানে তোমরা মনে রাখবে, যদিও তোমাদের পরীক্ষায় আসে না, কিন্তু এই স্তরটি বেশিরভাগ অক্সিজেন গ্যাস দ্বারা গঠিত। এই স্তরটি বেশিরভাগ অক্সিজেন গ্যাস দ্বারা গঠিত এবং এই স্তরে তাছাড়াও এই স্তরে হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস থাকে। এই স্তরে তাছাড়াও হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস পাওয়া যায়। এটা তোমরা মনে রাখবে, যদিও তোমাদের পরীক্ষায় এক্সোস্ফিয়ার থেকে যে উষ্ণতম স্তর, এই প্রশ্নটি কিন্তু থাকে যে কোন স্তরকে উষ্ণতম স্তর বলা হয়, এক্সোস্ফিয়ারকে। এই প্রশ্নটি তোমাদের শর্ট প্রশ্ন থাকে। এরপরে তোমাদের যে স্তর রয়েছে সেটা হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। এই ম্যাগনেটোস্ফিয়ার হচ্ছে তোমাদের বায়ুমণ্ডলের সর্বশেষ স্তর। সর্বশেষ স্তর, এই স্তর বিস্তৃত এরিয়া হচ্ছে কত, 750 থেকে 16,000। 750 থেকে 16,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এরিয়াকে ম্যাগনেটোস্ফিয়ার বলা হয়। এটি হচ্ছে বায়ুমণ্ডলের সর্বশেষ স্তর। এই স্তর থেকে তোমাদের প্রশ্ন কি থাকে যে এই স্তরে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় দেখা যায়। এই স্তরে কি ভ্যান অ্যালেন বিকিরণ বলয় এই স্তরে কিন্তু দেখা যায়। তো এই তোমাদের যদি প্রশ্ন দেওয়া থাকে মাধ্যমিকে যে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় কোন স্তরে দেখা যায়, তো তোমরা বলবে যে ম্যাগনেটোস্ফিয়ারে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় দেখা যায়। আর এই স্তরের বিস্তৃত এরিয়া কত, 750 থেকে 16,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এরিয়া হচ্ছে এই ম্যাগনেটোস্ফিয়ার। তো এরপরে আমি তোমাদের বোঝাবো যে ভূপৃষ্ঠ থেকে আমরা উপরের দিকে যত যাই আমাদের বায়ুর চাপ এবং উষ্ণতা কিভাবে পরিবর্তিত হয়। তো তোমরা জানো যে সূর্য থেকে আমাদের পৃথিবীতে তাপ আসে বিকিরণ পদ্ধতিতে। কি পদ্ধতিতে? বিকিরণ পদ্ধতিতে সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে। তো এই তাপ যখন আমাদের পৃথিবীতে আসে, তো আমি আগেই বলেছি যে তোমাদের বায়ুমণ্ডলের যে সব থেকে নিচের স্তর, প্রথম যে স্তর, সেই স্তর হচ্ছে ট্রপোস্ফিয়ার। এই ট্রপোস্ফিয়ারের মধ্যেই বায়ুমণ্ডলের যে উপাদান, সেই উপাদানের 70% এই ট্রপোস্ফিয়ারের মধ্যেই থাকে। অর্থাৎ আমাদের বায়ুমণ্ডলের যে ধূলিকণা, বিভিন্ন ধরনের গ্যাস, এই সমস্ত কিছু এই ট্রপোস্ফিয়ারের মধ্যে প্রায় 70% থাকে। অর্থাৎ পৃথিবীর কাছাকাছি 0 থেকে 18 কিলোমিটার পর্যন্ত এরিয়ার মধ্যে আমাদের কি ধূলিকণা, বিভিন্ন গ্যাস, এগুলি কিন্তু অবস্থান করে। তো এই পৃথিবীতে যখন সূর্যের তাপ আসে, তখন এই ধূলিকণা বা বিভিন্ন গ্যাসগুলি তাপকে শোষণ করে। জলীয় বাষ্প এইগুলি কি করে? সূর্যের তাপকে শোষণ করে। এবং আমরা পৃথিবী থেকে যত উপরের দিকে যাই, আমি বলেছি কি যে গ্যাস থাকে না, কোনো গ্যাস থাকে না। কোনো গ্যাস বা ধূলিকণা, বায়ুমণ্ডলের যে গ্যাসীয় যে উপাদানগুলি, সেই উপাদানগুলি জলীয় বাষ্প, ধূলিকণা, বিভিন্ন গ্যাস, এগুলি আমরা ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে যাব, এগুলি ধীরে ধীরে কি হবে? কমতে থাকবে। এগুলি প্রায় থাকে না। উপরের যে স্তর, যেমন মেসোস্ফিয়ার, তারপরে তোমাদের এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, এগুলিতে কিন্তু কোনো বায়ুমণ্ডলের কোনো উপাদান থাকে না। শুধুমাত্র ভূপৃষ্ঠের কাছাকাছি যে স্তর রয়েছে, ট্রপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ারে সামান্য পরিমাণে থাকে। তারপরে যে স্তর রয়েছে তোমাদের মেসোস্ফিয়ার, সেটাতে না থাকে না বললেই চলে। তো এই ভূপৃষ্ঠের কাছাকাছি এরিয়ায় যে ধূলিকণা, জলীয় বাষ্প, সেগুলি পৃথিবীর সূর্যের রশ্মিকে বেশি শোষণ করে ফলে আমাদের পৃথিবী পৃষ্ঠের কাছাকাছি অঞ্চলে তাপমাত্রা বেশি থাকে, বা পৃথিবী পৃষ্ঠে তাপমাত্রা সব থেকে বেশি থাকে। এবং পৃথিবী পৃষ্ঠ থেকে যত আমরা উপরের দিকে যাই, তত কি হয়? বায়ুর যে উষ্ণতা, সেটা কিন্তু কমতে থাকে। কেন কমতে থাকে? কারণ পৃথিবী পৃষ্ঠের উপরে যত আমরা যাই, তত বায়ুমণ্ডলের ধূলিকণা, জলীয় বাষ্প, গ্যাসীয় উপাদান, এগুলি কমতে থাকে। তাই সূর্যের যে তাপ, তাকে শোষণ করার মতো কোনো এখানে বস্তু উপস্থিত থাকে না। তাই উপরের দিকে যত আমরা যাই, আমাদের বায়ুর উষ্ণতা কি হতে থাকে? কমতে থাকে। তো ভূপৃষ্ঠ থেকে আমরা উপরের দিকে আমরা যত যাব, প্রতি কিলোমিটারে তোমাদের কিন্তু 6.5 ডিগ্রি সেলসিয়াস হারে কিন্তু কি টেম্পারেচার কিন্তু কমতে থাকে। সেই কারণে ভূপৃষ্ঠের যে সমতল এরিয়া, সেই সমতল এরিয়ায় যে টেম্পারেচার থাকে, তা পাহাড়ের চূড়ায় যা টেম্পারেচার, তার থেকে কিন্তু বেশি হয়। সেই কারণে আমাদের ভারতবর্ষে বা পৃথিবীর যে কোনো জায়গায় বিভিন্ন যে বড় বড় পর্বত শৃঙ্গ রয়েছে বা বড় বড় পাহাড়ের চূড়া রয়েছে,
সেগুলিতে বরফ জমা থাকে সেই কারণে। কারণটা কি? কারণ ভূপৃষ্ঠ থেকে আমরা যত উপরের দিকে যাব প্রতি 1 কিলোমিটারে 6.5 ডিগ্রি সেলসিয়াস হারে টেম্পারেচার কিন্তু কমতে থাকে। এরপরে বায়ুর চাপ। এই বায়ুর চাপ কিভাবে পরিবর্তিত হয়? ভূপৃষ্ঠ থেকে যদি আমরা উপরের দিকে যাই, তাহলে মহাকাশের দিকে যদি আমরা যাই, তাহলে আমাদের বায়ুর চাপ কিভাবে কমতে থাকবে কি বাড়তে থাকবে সেটা আমরা জানব। তো তোমাদেরকে বললাম যে আমাদের ভূপৃষ্ঠে আমাদের বায়ুর যে বিভিন্ন গ্যাসীয় উপাদান রয়েছে সেগুলি আমাদের ভূপৃষ্ঠর কাছাকাছি যে বায়ুমণ্ডলের যে অঞ্চল বা এরিয়া সেখানে অবস্থান করে। তাই আমাদের এই ভূপৃষ্ঠের কাছাকাছি এরিয়াতেই বা জায়গাতেই বায়ুর চাপ বেশি হয় এবং বায়ুর চাপ সমুদ্রতলের এরিয়াতে বায়ুমণ্ডলের চাপটা বেশি হয় এবং যত আমরা উপরের দিকে যাব আমাদের বায়ুর চাপও কিন্তু তত কমতে থাকে। কারণ উপরের দিকে যত আমরা যাই আমাদের বায়ুর যে ঘনত্বটা সেটা কিন্তু কমতে থাকে, তাই বায়ুর কিন্তু চাপও কমতে থাকে। তো এখানে তোমাদের একটা প্রশ্ন থাকে যে উপরের দিকে উঠলে প্রতি কিলোমিটারে আমাদের বায়ুর চাপ কত কমতে থাকে। তো তোমরা মনে রাখবে 8.5 সেন্টিমিটার 8.5 সেমি বায়ুর চাপ কমতে থাকে প্রতি কিলোমিটার ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে গেলে। তাহলে এখানে তোমরা বুঝতে পারলে যে ভূপৃষ্ঠ থেকে আমরা উপরের দিকে যত যাই আমাদের বায়ুর কিন্তু চাপ কি কমতে থাকে এবং ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে আমরা যত যাই আমাদের বায়ুর উষ্ণতাও কিন্তু কমতে থাকে। তাহলে এই হলো আমাদের উচ্চতা ভেদে বায়ুর উষ্ণতা এবং বায়ুর চাপের প্রভাব। তো এরপরে তোমাদের রয়েছে একটা কথা তোমাদেরকে বলি যে আমি যখন এই যে ভৌতবিজ্ঞানের ক্লাস তোমাদের প্রতিদিন করাবো, তো তোমরা কিন্তু ভৌতবিজ্ঞান বই এবং খাতা অবশ্যই খুলে রাখবে। খাতাতে তোমরা বিভিন্ন যে আমি যে প্রশ্নগুলির কথা বলছি শর্ট প্রশ্ন, 2 নম্বর 1 নম্বরের প্রশ্ন, সেই প্রশ্নগুলি কিন্তু তোমরা লিখে রাখবে। ভিডিওটি বন্ধ করবে এবং প্রশ্নটি লিখে রাখবে, তারপরে ভিডিওটি আবার চালু করবে এবং বই খুলে রাখবে এই কারণে, কারণ বই দেখলে তোমরা বুঝতে পারবে যে পরপর তোমাদের কি কি পড়া রয়েছে, সে সম্বন্ধে তোমার কোনো বুঝতে অসুবিধা হবে না। তো এরপরে তোমাদের রয়েছে স্থলবায়ু এবং সমুদ্রবায়ু। তো তোমরা ভূগোলেও আগে ভূগোল সাবজেক্টে দিনের বেলায় আমাদের সূর্যরশ্মির প্রভাবে বা সূর্যের আলোর প্রভাবে আমাদের পৃথিবীর এই যে স্থলভাগ, এটা স্থলভাগ। আমি এখানে ছবির সাহায্যে তোমাদেরকে বোঝাচ্ছি যে স্থলবায়ু সমুদ্রবায়ু কি। তো এই স্থলভাগ সূর্যরশ্মি দিনের বেলায় সূর্যরশ্মির প্রভাবে এই স্থলভাগ কি হয়, তাড়াতাড়ি গরম হয়ে যায়। কি হয়? তাড়াতাড়ি গরম হয় এবং তাড়াতাড়ি গরম হয় বলে এবং দিনের বেলায় কি দিনের বেলাতেও সমুদ্রের উপরে সূর্যরশ্মি আসে, সূর্যর রশ্মি, কিন্তু কি দিনের বেলায় সমুদ্রের যে এরিয়া সেই এরিয়া উত্তপ্ত হতে সময় লাগে এবং যে স্থলভাগ সমুদ্রভাগ এবং স্থলভাগ, এই স্থলভাগ উত্তপ্ত হতে কি বেশি সময় লাগে না। ফলে এই স্থলভাগের যে বায়ু সেই বায়ু গরম হয় বলে সেই বায়ু হালকা হয়ে উপরের দিকে উঠে যায় এবং এই জায়গায় নিম্ন চাপের সৃষ্টি করে। কিন্তু দিনের বেলায় তখনও পর্যন্ত সমুদ্রভাগ গরম হতে সময় লাগে। তো সমুদ্র ভাগের যে বায়ু সেই বায়ু তখনও পর্যন্ত শীতল বায়ু থাকে এবং অপেক্ষাকৃত ভারী থাকে। শীতল বায়ু এবং অপেক্ষাকৃত ভারী থাকে। তাহলে শীতল এবং সেই ভারী বাতাস, তাহলে এখানে উচ্চ চাপের সৃষ্টি হয়। কি চাপের সৃষ্টি হয়? উচ্চ চাপের। ফলে দিনের বেলা কি হয়, বায়ু সমুদ্র ভাগ থেকে স্থলভাগের দিকে অর্থাৎ উচ্চ চাপ থেকে বায়ু এই নিম্ন চাপ অর্থাৎ স্থলভাগের দিকে ধেয়ে আসে। ফলে এই বায়ুকে আমরা কি বলি? সমুদ্র বায়ু বলে থাকি। এই বায়ুকে আমরা কি বলি? সমুদ্র বায়ু বলে। রাতের বেলা স্থলবায়ু প্রবাহিত হয় স্থলভাগ থেকে। রাতের বেলা যে বায়ু সমুদ্র ভাগের দিকে প্রবাহিত হয় সেই বায়ুকে স্থলবায়ু বলে। তো দিনের বেলা আমাদের স্থলবায়ু যেমন তাড়াতাড়ি গরম হয়ে উপরে উঠে যায়, রাতের বেলা কিন্তু কি হয়, এই স্থলভাগের বায়ু তাড়াতাড়ি শীতল এবং ঠান্ডা হয়। কিন্তু সমুদ্র বায়ু দিনের বেলা গরম হতে সমুদ্র ভাগের যে বায়ু সেই বায়ু গরম হতে যেমন তার সময় লাগে, সেরকম ঠান্ডা হতেও তার কিন্তু সময় লাগে।
তাহলে কি হয়, এই বায়ুর সমুদ্র ভাগের বায়ু রাতের বেলায় গরম থাকে অপেক্ষাকৃত, ফলে সে কি হয়, গরম বায়ু উপরের দিকে উঠে যায়, ফলে এই অঞ্চলে রাতের বেলায় কি হয়, নিম্নচাপের সৃষ্টি হয়। কি চাপের? নিম্নচাপের সৃষ্টি হয়। ফলে রাতের বেলায় আমাদের স্থলভাগের বায়ু সমুদ্র ভাগের দিকে ধাবিত হয়, সমুদ্র ভাগের দিকে ধাবিত হয়, তখন আমরা এই বায়ুকে স্থলবায়ু বলি। তাহলে তোমরা মনে রাখবে যে দিনের বেলায় সমুদ্র বায়ু সমুদ্র ভাগ থেকে স্থলভাগের দিকে আসে, এবং রাতের বেলায় স্থলবায়ু স্থলভাগ থেকে সমুদ্র ভাগের দিকে যায়। তো এই হচ্ছে তোমাদের সমুদ্র বায়ু এবং স্থলবায়ু। তো এই সম্পর্কে তোমাদের কিন্তু ভৌত বিজ্ঞানে বিশেষ কিছু প্রশ্ন থাকে না, তোমাদের এটা হচ্ছে ভূগোলের একটা টপিক, কিন্তু তবুও বায়ুমণ্ডলের একটা অংশ সমুদ্র বায়ু স্থলবায়ু, তাই তোমাদের এই বইয়ে কিন্তু একটু পরিমাণে উল্লেখ করা হয়েছে। তো যাই হোক, এর পরের ভিডিওতে আমি তোমাদের ওজোন স্তর কিভাবে ধ্বংস হয়, ওজোন স্তর কিভাবে তৈরি হয়, ওজোন গ্যাস কিভাবে ঘনীভূত থাকে, ওজোন গ্যাস কিভাবে তৈরি হয় এবং ওজোন স্তরে ঘনীভূত হয়ে থাকে, এই সম্পর্কে আমি তোমাদের পরের ভিডিওতে বোঝাবো।